দেখো অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন। আচ্ছা কিছুটা পার্ট আমি বলে দিয়েছিলাম অফ স্টাডিজের, কি বলে দিয়েছিলাম একটু শুনি তোমাদের থেকে। মানে অফ স্টাডিজ মানে পড়ার নায়কে কিছু না বলাই হচ্ছে আমাদের স্টোরিটা। তো এখানে পড়াশোনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এবং পড়াশোনার বিভিন্ন ফিল্ডের কথা আমাদের কাছে বলা হয়েছে। আচ্ছা বেকন মেনলি সাধারণ মানুষের জন্য যে এই জিনিসটা লিখেছে তা না, বেকন লিখেছে কাদের জন্য, যারা নোবিলিটি পর্যায়ের মানুষ, মানে যারা উচ্চ শ্রেণী পর্যায়ের মানুষ, যারা অলরেডি তাদের কাছে ধন সম্পদ রয়েছে, তারা প্রতিষ্ঠিত জীবনে, কিন্তু তাদের জীবনে সেই সমস্ত বিষয়ে আরো মানে শুধরানো করার জন্য, মানে ধরো তাদের জীবনে যে সমস্ত খামতিগুলো আছে, অনেক ধনসম্পদ আছে তাদের জীবনে, কোনো রকম জিনিসের অভাব নেই, কিন্তু তাদের কিছু কিছু জীবনে খামতি থেকে যায়। তো যেমন অফ স্টাডিজ মানে পড়াশোনার বিষয়ে যে সমস্ত খামতি আমাদের থাকে সেই সমস্ত জিনিসে শুধরানোর জন্য তাদেরকে বেকন লিখেছে। এটা সাধারণ মানুষের জন্য যে সেটা কিন্তু নয়, কিন্তু যখন তার লেখাটা মানে প্রচারিত হয়েছে এবং সবার কাছে পৌঁছেছে, ইউনিভার্সালি মানুষের কাছে ওটা গ্রহণযোগ্য হয়েছে। ঠিক আছে, এবার আমরা অফ স্টাডিজটা শুরু করি। ঠিক আছে, দেখো দেখো স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। আচ্ছা এখানে তিনটে ভেঙে ভেঙে স্ট্রাকচারে বলেছে, কিরকম? এখানে ফার্স্ট বলেছে দেখো স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, তারপর বলেছে ফর অর্নামেন্ট, তারপর বলেছে ফর এবিলিটি। এবার এইগুলোকে ব্যাখ্যা করবে কি করে হচ্ছে। The chief use for delight is in the privateness and retiring. প্রথম লাইনটা কি বলছে? The chief use for delight, their chief use for delight is in privateness and retiring. এবার ডিলাইটটা কিসের জন্য বলছে? বলছে এটা হচ্ছে প্রাইভেটনেস, মানে যখন মানুষ তার জীবনে একাকী জীবন যাপন করে, মানে যখন তার সাথে কেউ না থাকে, প্রাইভেট যখন তার লাইফটা, সেই সময় আমাদের স্টাডিজ কাজে লাগে, বা সেটা ডিলাইটের জন্য কাজে লাগে, মানে সেটা আনন্দের জন্য কাজে লাগে। কারণ কি, আমরা যখন একাকী থাকি তখন, তোমাদের কথা বলছি না, সাধারণ মানুষ বই পড়ে, সেই বই পড়াটা তাদের কাছে আনন্দ উপভোগ, রিল দেখা তো নয়, তখন মানুষ বই দেখে জীবন কাটাতো। তো সেইটা বলছে যে বই পড়ে বা বই পড়ে যে আনন্দ, সেটাই তার কাছে একটা আনন্দের বিষয় ছিল, বা তাদের কাছে একটা ভালো লাগার বিষয় ছিল। তো এই যে বই পড়ার একমাত্র কারণ বা একমাত্র কাজ, সেটা হচ্ছে ডিলাইটের জন্য। সেটা কখন? মানুষ যখন একা থাকে, প্রাইভেট তার জীবন যাপন করে। অ্যান্ড রিটায়ারিং, রিটায়ারিং মানে এখানে কোনো কিছু রিটায়ারমেন্ট হচ্ছে এটা নয়, রিটায়ারিং মানেও যখন তারা রেস্ট নিচ্ছে বাড়িতে, তখন তাদের এই স্টাডিজটা বা পড়াশোনাটা কাজে লাগে আনন্দ উপভোগ করার জন্য। তারপর দেখো ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। আচ্ছা অর্নামেন্ট মানে কি আমাকে একটু বলো তোমরা। অলংকার, অর্নামেন্ট আমরা কি মেনলি কি বলি? জুয়েলারি, যেগুলো আমরা ইউজ করি। তো অর্নামেন্ট মানে কি? অর্নামেন্ট আমাদের মানুষকে কি করে? মানুষকে আরো সজ্জিত করে, মানুষকে আরো সুন্দর দেখতে করে। কিন্তু অর্নামেন্ট তো, স্টাডিজ তো অর্নামেন্ট হতে পারে না আমাদের। এখানে কি অর্থে অর্নামেন্ট? এখানে বলছে ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, যখন আমরা কারোর সাথে কমিউনিকেশন করি। ডিসকোর্স অর্থে কখন? যখন আমরা কারোর সাথে কমিউনিকেশন করি, তখন আমাদের কথা কত সুন্দর হচ্ছে, সেইটা যত পড়াশোনা করবে মানুষ, তত তার কথার মধ্যে অলংকার বৃদ্ধি পাবে, তত তার কথাবার্তা সুন্দর হবে, এটা বলতে চাইছে। And for ability is in the judgment, and for ability is in the judgment. জাজমেন্ট আমরা কখন করি? যখন কোনো কিছু বিষয়কে, ধরো আমার প্রাত্যহিক জীবনে বা কোনো জীবনে কিছু ঘটছে, সেটাকে আমাকে জাজমেন্ট করতে হচ্ছে। জাজমেন্ট মানে কি? ধরো আমাকে ডিসাইড করতে হচ্ছে যে আমি এইটা করব না ওটা করব। এই যে নলেজটা বা এই যে শিক্ষাটা, এটা আমাদের পড়াশোনার মাধ্যমে আসে। যত মানুষ পড়াশোনা করবে, তত তার জাজমেন্ট করার ক্ষমতা বৃদ্ধি পাবে, তার এবিলিটি অফ জাজমেন্ট বৃদ্ধি পাবে। বোঝা গেল? আচ্ছা দেখো ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, মানে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে কাজগুলো করছি, সেই কাজগুলোকে সঠিকভাবে করার ক্ষমতা আমাদের স্টাডিজ দেয়।
ঠিক আছে। তারপর দেখো, ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ বাই পার্টিকুলার্স। দেখো এখানে দু ধরনের মানুষের কথা বলেছে, একটা এক্সপার্ট মেন আর একটা বলবে লার্নেড মেন। দেখো কি বলছে, দেখো, ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট and perhaps judge of particulars one by one, but the general counsels and the plots and marshalling of affairs come first from those that are learned। বলছে এক্সপার্ট মেনরা কোনো কিছু, এটা যেটা কথাটা মানে এই পুরো লাইনটার যেটা মিনিংটা সেটা হচ্ছে, এক্সপার্ট মেনরা ধরো কোনো কাজ করছে, কোনো কাজকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ কাজটাকে কমপ্লিট করতে পারে এক্সপার্ট মেনরা। কিন্তু যদি কোনো মানুষকে যদি মার্শালিং করতে হয় বা যদি কোনো কোনো কিছুকে গাইডিং করতে হয়, ধরো চারজন মিলে একটা কাজ করছে, তাহলে সেখানে এক্সপার্ট মেন দরকার। কিন্তু চারজনকে গাইড করছে যে কিভাবে পুরো কাজটা সম্পন্ন করতে হবে, তার জন্য একজনকে লার্নেড হতে হবে, তার জন্য একজনকে শিক্ষিত হতে হবে। শিক্ষায় তাদের পুরো শিক্ষাটা দরকার। ধরো যে কাজটা করছে, ধরো ড্রয়িং করছে, যে ড্রয়িং শেখাচ্ছে তার তো পুরো ড্রয়িং এর বিষয়টা জানা দরকার। সেই রকম লার্নেড মেনকে তাদের পুরো বিষয়টাকে জানতে হবে, পুরো বিষয়টাকে কিভাবে সম্পন্ন করবে সেটা জানতে হবে। আর স্কিল্ড মেনরা তারা হচ্ছে কাজটাকে সম্পন্ন করবে। তাহলে যারা ধরো ড্রয়িং শিখছে তারা পুরো ড্রয়িংটা করছে, এবং যারা ধরো ড্রয়িংটা শেখাচ্ছে তারা হচ্ছে লার্নেড। তাহলে বোঝা গেল এক্সপার্ট মেন আর লার্নেড মেনের তফাৎটা। তারপর দেখো, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। এবার স্টাডিজের খারাপ দিক কিছুটা বলছে। কি বলছে? টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, টু মেক জাজমেন্ট wholly by their rules is a humor of a scholar। দেখো এখানটা খুব ইম্পর্টেন্ট। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ বলছে, যদি আমরা পড়াশোনায় অত্যধিক টাইম নিয়োজিত করি, ধরো একটা কিছু বিষয় আমরা পড়ছি, সেই বিষয়টাকে আমি বারবার বারবার পড়েই যাচ্ছি, একটাই বিষয়, ধরো এই একটা অবস্টাডিজ, এই শুধু এইটুকু বিষয়টা, সেটাকে আমি বারবার পড়ে যাচ্ছি, সেটাতে খুব একটা যে খুব ইম্পর্টেন্ট মানে তার যে খুব একটা লাভ হবে তা নয়, সেটা একটা বোকামি বা সেটা একটা স্লথ, মানে খুব একটা ভালো কাজ নয়। ঠিক আছে, মানে কি আমাদের পড়াশোনায় একটা বিষয়কে বারবার পড়লে হবে না, আমাদের ওয়াইডার নলেজ দরকার, সবকিছুর বিষয় আরো বাইরে থেকে আরো জিনিসপত্র পড়ে পুরো ওভারঅল নলেজটা দরকার। শুধু একটা বিষয় নিয়েই আমি টেক্সট বইটাই শুধু পড়ছি আর বাকি কিছু পড়ছি না, ধরো আমি কোনো গল্পের বই পড়ছি না, তাহলে আমার ইংরাজির দক্ষতা বৃদ্ধি পাবে না। ফলে ইংরাজির দক্ষতা বৃদ্ধি পাওয়ার জন্য শুধু টেক্সট বই পড়লে হবে না, আরো অনেক গল্পের বই, অন্যান্য বই পড়তে হবে আমাদের। সেইটাই বলছে যে শুধুমাত্র একটা জিনিসের স্টাডি করা সেটাই একটা বোকামি বা সেটা একটা ওয়েস্ট অফ টাইম, এক কথায় স্লথ মানে। তারপর কি বলছে? টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, মানে অত্যধিক অলংকার বৃদ্ধি করা কোনো কিছুতে, সেটাও এক অর্থে ভালো নয়, সেটাও এক অর্থে খারাপ। কারণ সাধারণ মানুষকে যদি আমি কমিউনিকেশন করার সময় সবসময় অত্যধিক অলংকার মানে ব্যবহার করে যাই, তাহলে সাধারণ মানুষের কাছে সেটা বোধগম্য হবে না। সেই জন্য সাধারণ মানুষকে যখন আমি কথা বলবো বা যে কোনো ক্ষেত্রে যখন কমিউনিকেশন করব, তার মূল অর্থটা কি? কমিউনিকেশন করার মূল ব্যাপারটা হলো যাতে মানুষ, সামনের মানুষটা আমার কথা বুঝতে পারছে কিনা। তো সেই জন্য যদি আমি কমিউনিকেশন করি সেখানে অত্যধিক অর্নামেন্ট ইউজ করি, বা ধরো লিখছি সেখানে অত্যধিক অর্নামেন্ট ইউজ করছি, এত ওয়ার্ডস ইউজ করছি, এত বোম্বাস্টিক ওয়ার্ডস ইউজ করছি, লেখাটার মানেটা তার অরিজিনাল অর্থ থেকে বেরিয়ে যাচ্ছে। সেইটা যাতে না হয়, যাতে মানেটা ঠিক থাকে, সেই জন্য অত্যধিক অর্নামেন্টও ইউজ করা আমাদের ক্ষেত্রে চলবে না। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার। দেখো এই লাইনটা দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। কি বলছে? টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ এ হিউমার অফ এ স্কলার। হোললি বাই দেয়ার রুলস মানে কি? বলতে চাইছে যে আমরা সাধারণ জীবনে যে জাজমেন্ট করছি, ধরো প্রাত্যহিক জীবনে কোনো বিষয়ে যে জাজমেন্ট করছি, কোনো কিছু ডিসিশন নিচ্ছি বা কিছু করছি, যদি সেটা শুধু পড়াশোনার মাধ্যমে, ধরো বললাম যে কেউ একজন কিছু একটা কাজ করছে, সেই কাজটায়
যদি সে পারদর্শী হয় শুধু বই পড়ে, শুধু বই পড়েই সে পারদর্শী হচ্ছে, তার ওভারঅল প্র্যাকটিক্যাল কোনো নলেজ নেই, তাহলে কিন্তু চলবে না। প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে কোনো কিছু। ধরো কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ারিং এ শুধু বই পড়লে তো হবে না, তার প্র্যাকটিক্যালি সেটা করে দেখতে হবে, তাকে কিছু তৈরি করতে হবে, তবে তার মধ্যে সেই প্র্যাকটিক্যাল নলেজটা বৃদ্ধি পাবে। শুধু ইঞ্জিনিয়ারিং এর বই পড়ে কোনোদিন কমপ্লিট নলেজ আমাদের পাওয়া সম্ভব নয়। বোঝা গেল? তো এইখানেই বিষয়টা যে শুধু প্র্যাকটিক্যাল, শুধু বই পড়ার নলেজ, সেটা হচ্ছে একটা বোকামি। হিউমার অফ আ স্কলার মানে হিউমার অফ আ স্কলার মানে কাইন্ড অফ আ ফুলিশনেস, যেটাকে বলা হয়। শুধু বই পড়ে কোনো জাজমেন্ট করা, এটা ফুলিশনেস। ফলে আমাদের সবকিছুতেই একটা প্র্যাকটিক্যাল নলেজ থাকা দরকার। They perfect nature and are perfected by experience. For natural abilities are like natural plants that need pruning by study, and studies themselves do give forth directions too much at large, except they are bounded by experience. তাহলে এবার কি বলছে? বলছে দে পারফেক্ট নেচার। দে মানে কার কথা বলছে? স্টাডিজের কথা। তাহলে স্টাডিজরা মানে পড়াশোনা নেচারকে পারফেক্ট করে। নেচার অর্থে কি? প্রকৃতি নয়, মানে মানুষের যে বিহেভিয়ার বা মানুষের যে আচার আচরণ, সেটাকে পারফেক্ট করে স্টাডিজ, অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। এবং মানুষের নেচারকে পারফেক্ট করে স্টাডিজ, কিন্তু স্টাডিজ আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। মানে আমাদের স্বাভাবিক জীবনে যে এক্সপিরিয়েন্স হয়, মানুষের সাথে মেলামেশা, সবকিছুর দ্বারা যে এক্সপিরিয়েন্স ঘটে, সেইটার দ্বারা স্টাডিজ পারফেক্ট হয়। স্টাডিজ শুধু বইয়ের পড়া বা বুকিশ নলেজ দিয়ে পারফেক্ট হবে না। তার মানে কি? এক্সপিরিয়েন্স দিয়ে কোনো কিছু পারফেক্ট হয়। তারপর দেখো, ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রয়নিং। বলছে ন্যাচারাল এবিলিটির জন্য আর লাইক ন্যাচারাল প্ল্যান্ট মানে স্বাভাবিক যে এবিলিটি বা স্বাভাবিক যে তোমার ক্ষমতা, সেটা কিসের মতো? সেটা হচ্ছে, কোথায় দাও, তাড়াতাড়ি দাও, পড়াচ্ছি আমি। আচ্ছা, যেটা ন্যাচারাল এবিলিটি, ন্যাচারাল এবিলিটি অর্থে কি বলছে? ন্যাচারাল এবিলিটি মানে কি বলো? ন্যাচারাল এবিলিটি মানে মানুষের যেটা স্বাভাবিক ক্ষমতা, মানে যেটা স্টাডিজের মাধ্যমে নয়, স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেটা আসে, সেইটা লাইক ন্যাচারাল প্ল্যান্টস মানে সেটা কি? স্বাভাবিক একটা গাছের মতো। কিরকম গাছের মতো? দ্যাট নিডস প্রয়নিং। প্রয়নিং মানে কি? ধরো আমরা গার্ডেনিং করছি, গার্ডেনিং করলে আমরা কি গাছ যেরকম খুশি গাছ উঠে যাচ্ছে আমরা কি সেরকম রাখি, নাকি কাটছাট করি গাছের উপর? কাটছাট করি তো। তার মানে গাছেরও কাটছাট করা দরকার, যেটা সুন্দর দেখতে লাগবে। সেরকম মানুষেরও ন্যাচারাল এবিলিটি যেরকম আছে, সব দিকে বিস্তৃত করলে হবে না, তাকেও ঠিক মতো করে কাটছাট করে সঠিক বানাতে হবে। কারণ মানুষ যখন এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবিলিটি গেইন করে, তাদের অনেক খারাপ সঙ্গ হয়, মানুষের অনেক খারাপ সঙ্গ হয়, যার দ্বারা মানুষ অন্য পথে বিপথে চলে যেতে পারে। কিন্তু সেই মুহূর্তে টিচার বা তার বাবা মা সেই প্রয়নিংটা করলে বা সেই কাটছাটটা করলে সে ঠিক জায়গায় ঠিক পথে এগোতে পারবে। তারপর দেখো, প্রয়নিং বাই স্টাডিজ, এবং সেটাও পড়াশোনার মাধ্যমেই আসে। যেহেতু আমরা পড়াশোনার কথা বলছি, তো যেরকম ভাবে বাবা মা বা টিচাররা যেভাবে শিক্ষাটা দেয়, এবং স্টাডিজ, আমার স্টাডিজের মাধ্যমে সেই প্রয়নিংটা মানুষের মধ্যে ঘটে। কি হয়েছে? বন্ধ হয়ে গেছে? কাঁপুক না, অসুবিধা নেই। আচ্ছা, তারপর দেখো, অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর ডাইরেকশন টু মাচ অ্যাট লার্জ এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স। যেটা আমি তোমাদের বললাম, যে স্টাডিজ তাদেরকে অনেক ডাইরেকশনস দেয়। মানে যখন পড়াশোনা করছে, ধরো কেউ 11-12 উঠলো, তারপরে কেরিয়ার গড়ার সময় যখন সে কোন কেরিয়ার চুজ করবে সেইটা, এইবার সে যখন
কেরিয়ার চুজ করতে গেল তখন তার মধ্যে অনেক কনফিউশন ঘটলো। সে ভাবছে যে আমি এইটা হব কি, এইটা পড়বো কি, ওইটা পড়বো, অনেক রকমের চিন্তা ভাবনা তাদের মধ্যে আসছে। কিন্তু এক্সপিরিয়েন্সের মাধ্যমে, মানে ধরো কেউ একটা তাকে গাইড করলো, বা তার স্বাভাবিক জীবনে যখন এক্সপিরিয়েন্সটা এলো যে আমি এইটাতে বেশি দক্ষ, এই যে এক্সপিরিয়েন্সটার মাধ্যমে সে ওই তোমার সেই দিকে যাবে না, সব দিকে যাওয়ার চেষ্টা করবে না, সে একটা দিক চুজ করে নেবে। সেটাই বলতে চাই যে স্টাডিজ আমাদেরকে অনেক রকম ডাইরেকশনস দেয়, অনেক বৃহৎ ডাইরেকশনস দেয়, কিন্তু আমাদের চুজ করতে গেলে আমাদের সেই এক্সপিরিয়েন্সটা ঘটা দরকার। তারপর দেখো, ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল মেন অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। দেখো, ক্রাফটি ম্যান মানে কি বলো? বলো, ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, কন্ডেম মানে কি? কন্ডেম মানে হচ্ছে ভৎসনা করা, মানে যে স্টাডিজ পছন্দ করে না। ক্রাফটি ম্যান স্টাডিজ পছন্দ করে না। ক্রাফটি ম্যান মানে কি? জাস্ট লাইক ইউ অল, কিরকম? যারা হচ্ছে শুধু চালাকির মাধ্যমে কিভাবে কম পড়ে বেরিয়ে যাওয়া যায় সেই রকম। কোথায় নাম্বার আসবে না তো, সেকেন্ড সেমিস্টারটা হোক তাহলে বুঝতে পারবে। তো ক্রাফটি ম্যান মানে হচ্ছে সেই চালাক যারা শর্টকাট খোঁজে, কিভাবে পড়াশোনা থেকে বেরিয়ে কম পড়ে ম্যানেজ করা যায় সেইটা যারা খোঁজে তাদেরকে বলা হয় ক্রাফটি ম্যান। তারা পড়াশোনা পছন্দ করে না, স্টাডিজ পছন্দ করে না। তারপর দেখো, তারপর কি বলছে, সিম্পল মেন অ্যাডমায়ার দেম। আচ্ছা, সিম্পল মেন মানে কি? সিম্পল মেন মানে যারা অত শিক্ষিত নয়, তারা কম শিক্ষিত, যারা কিন্তু তারা শিক্ষার মর্মটা বোঝে। তারা, তাদের ধরো কিছু বাবা মা আছে যারা হয়তো নিজেরা অত শিক্ষিত নয়, কিন্তু তাদের ছেলে মেয়েদের তারা শিক্ষিত করে তুলতে চায়। তারা স্টাডিজটাকে অ্যাডমায়ার করে, তারা পড়াশোনাটাকে পছন্দ করে। অ্যান্ড তারপর কি বলছে, অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং যারা বুদ্ধিমান মানুষ তারা এই স্টাডিজটাকে ইউজ করে তাদের লাইফে, তাদের জীবনে সেইটার প্র্যাকটিক্যালি ইউজ করে, তাদের জীবনে সেটার প্রয়োগ ঘটায়, যাতে স্টাডিজের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে তারা জীবনে কিছু উন্নতি লাভ করে। For they teach not their own use, but that is a wisdom without them and above them owned by observation. বলছে তারা শুধু শেখায় না নিজেদের ইউজ জন্য, বা তারা শুধু শেখে না নিজেদের ইউজের জন্য। বলছে তাদের মাধ্যমে, তার পড়াশোনার মাধ্যমে তাদের একটা উইজডম ঘটে, তাদের একটা বুদ্ধি তাদের মধ্যে বিকাশ ঘটে। and without them and above them owned by observation, এবং পড়াশোনার মাধ্যমেই হোক বা পড়াশোনার উপরে গিয়েও হোক, তাদের এই বুদ্ধির যে বিকাশটা ঘটে তাদের অবজারভেশনের মাধ্যমে, মানে তারা যে পর্যবেক্ষণ করছে লাইফকে, সেইটার মাধ্যমে তাদের মধ্যে এই উইজডমের বিকাশ ঘটে। আচ্ছা, তারপর কি আছে, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। বলছে শুধুমাত্র পড়বে এইটার জন্য নয়, শুধু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট করতে। কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট মানে কি? কারোর সাথে তর্ক বিতর্ক করার জন্য শুধু পড়লে চলবে না। অথবা কি বলছে, অ্যান্ড নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, শুধুমাত্র বিশ্বাস করার জন্য কোনো কিছু, বা বিশ্বাস করার জন্য অর্থ কি, কোনো কিছু শুধু পড়লাম শুধু পড়ার জন্য, সেটার জন্য নয়। অথবা শুধু টেক ফর গ্রান্টেড, যে কোনো কিছুকে সাধারণভাবে নিয়ে নেওয়া, মানে ও হচ্ছে তো হচ্ছে, এরকম একটা যে মনোভাব, সেইটার জন্য পড়াশোনা করলে নয়। অর নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, শুধুমাত্র কমিউনিকেশন বা কোনো তর্ক বিতর্ক এগুলোর জন্যই শুধু পড়াশোনা নয়। পড়াশোনার আরো লার্জার মিনিং রয়েছে। কি মিনিং রয়েছে লার্জার? বা কোথায় গেল তারপর, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। আচ্ছা, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, ওয়ে মানে হচ্ছে মাপা, কোনো কিছু মাপ তুললে, মানে ধরো ওয়েটের যে মাপা সেটাকে ওয়ে বলে। অ্যান্ড কনসিডার মানে কোনো কিছুকে কনসিডার করা, কোনো কিছুকে মেনে চলা বা কোনো কিছুকে নেওয়া। তাহলে এটার অর্থটা কি বলছে? বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, স্টাডিজের কাজ বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। এটার অর্থ কি বলতে চাইছে বলো?
অ্যান্ড কনসিডার। মানে যে কোনো জিনিসকে আমাদের স্বাভাবিক জীবনে হোক বা যে কোনো জিনিসকে যদি আমাদের বিবেচনা করে কোনো কিছু ডিসিশন নিতে হয় বা কোনো কিছু তৈরি করতে হয়, সামথিং নিউ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। বা টু ওয়ে অ্যান্ড কনসিডার, এবং কোনো কিছুকে বিবেচনা করার ক্ষেত্রে, কোনো কিছুকে ধরো মাপতুল্য করতে, মানে কোনো কিছুকে ধরো ওয়েট করতে, মানে ওয়ে মানে কি, এখানে তো ফিজিক্যালি ওয়ে করার জন্য নয়, বলতে চাইছে কোনো কিছুকে মানে নিজের জীবনে ধারণ করতে বা কোনো কিছুকে ডিসিশন নিতে, এগুলোর জন্য আমাদের স্টাডিজের খুব বেশি প্রয়োজন আছে। তারপর দেখো সাম বুকস আর টু, এবার অনেক রকমের বইয়ের কথা বলছে, এবার নতুন দেখো, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। আচ্ছা এখানে মানেটা বলো তো, সাম বুকস আর টু বি টেস্টেড, এটা মানে কি? কিছু বই আমরা মানে কিছু বই টেস্ট করি, বই কি করে টেস্ট করবে? মানে পড়ে দেখি। আচ্ছা সাম বুকস আর টু বি টেস্টেড, আচ্ছা টেস্ট, সোয়ালোড, তারপর কি আছে, সোয়ালোড, চিউড, এগুলো কিসের সাথে যায়, কোন কাজের জন্য আমরা ইউজ করি? খাওয়ার জন্য। তার মানে পড়াশোনার সাথে ফুডের একটা রিলেশন করছে। ফুডের রিলেশনটাকে এখানে আমরা কোন মানে এই ইউজ করতে পারি, এটাকে বলা হয় একটা মেটাফর। মানে মেটাফর মানে কি, কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করা, কিন্তু কোনো লাইক বা অ্যাজ এই ধরনের কিছু না ব্যবহার করে। আমি শুধু এমনভাবেই তুলনা করলাম, বললাম না যে বুকস আর লাইক ফুড, এরকম বললাম না, অথচ তুলনাটা করলাম, এটাকে কি বলা হয়, মেটাফর। একটু লিখে নাও, ওটাকে মেটাফর বলা হয়। আরে লেখো, পকেটে হাত ঢুকিয়ে রাখার জন্য নাকি? আচ্ছা এখানটার মিনিংটা কি হবে তারপরে আমাদের বলছে, দেখো সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, দ্যাট ইজ, তার মানে এটার মানে কি বলছে, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, মানে কি, কিছু বই আমাদের পড়তে হয় শুধুমাত্র কিছু কিছু পার্ট। মানে ধরো জেনারেলি তোমরা যেটা করো, টেক্সট বইগুলোকে শুধু কিছু পার্টে পড়ে নাও, মানে এই দুটো চারটে লাইন পড়ে নিলাম, আমার পুরো টেক্সট পড়া হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, শুধু সামারি পড়ে বার করে দিলাম, এরকম একটা ব্যাপার। তারপর দেখো, তারপর বলছে আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, কিন্তু আরো কিছু বই আছে। আচ্ছা সাম বুকস আর টু বি রেড ইন পার্টস, এটা কোনটার সাথে তুলনা করেছে, টেস্টের সাথে। শুধু কিছু খাবার আমরা কি শুধু টেস্ট করে ছেড়ে দিই, আমাদের সেটা পছন্দ হয় না, টেস্ট করে দেখলাম ভালো না খারাপ, খারাপ লাগলো ছেড়ে দিলাম। এটা হচ্ছে কিছু বইকে আমাদের পার্টসে পড়তে হয়। তারপর কি বলেছে, সাম বুক আর টু বি চিউড ছিল তো, তারপরে আর টু বি সোয়ালোড, সোয়ালোড মানে কি, আমরা কি বলি, গিলে খাই, মানে যেটা যেটা স্বাদ বা যেটা কতটা সুন্দর খেতে সেসব আমরা বিবেচনা না করে ওটাকে খেয়ে নিলাম, শুধু খেতে হয় বলে খেয়ে নিলাম। বা কিছু বই যেটাকে আমাদের পড়তে হবেই বলে পড়ে নিচ্ছি, যেটা কিন্তু আমাদের মন থেকে পড়ার কোনো ইচ্ছা নেই। তাহলে কি বলছে, সাম বুকস আর টু বি কোথায় গেল, আর টু বি রেড বাট নট কিউরিয়াসলি। এগুলো কিরকম ধরনের বই, যেমন ধরো কিছু আমাদের হয়তো, যেমন ধরো থ্রিলার বা ধরো গোয়েন্দা গল্প, এই ধরনের কিছু গল্প হয় যেখানে প্রত্যেকটা লাইনের অর্থ আমাদের বিবেচনা করতে হয় না, জাস্ট পরপর পড়ে একটা গল্পের যে এন্ডিংটা বা গল্পের যে কনক্লুশনটা কি হচ্ছে সেইটা পৌঁছানোর জন্য আমরা পুরো বইটা পরপর পরপর পড়ে নিলাম। সেই ধরনের বইগুলো হচ্ছে আর টু বি সোয়ালোড, মানে যেটাকে গিলে নিতে হয়, পরপর পড়ে নিতে হয়। ইন্টারেস্টিং নিশ্চয়ই সেই বইগুলো, কিন্তু সেই বইগুলোর কোনো ইনার মিনিং বা কোনো যে বিশাল কিছু আমাদের দিচ্ছে সেরকম কিছু নয়। ধরো একটা ক্রাইম থ্রিলার বা একটা গোয়েন্দা গল্প যেটার মধ্যে কোনো লিটারালি ভ্যালু নেই, সেই বইগুলোকে আমাদের সোয়ালো করতে হয়। তারপর কি বলছে, সাম বুকস আর টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, যেটা পরে বলছে যে সাম বুকস সাম ফিউ টু বি রেড হোললি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, যেটাকে অনেক কর্মনিষ্ঠতার সাথে এবং অত্যন্ত অ্যাটেনশনের সাথে আমাদের কিছু বইকে পড়তে হয়, এবং পুরো বইটাকে লাইন বাই লাইন মিনিং ধরে ধরে আমাদের পড়তে হয়। সেগুলো কিরকম ধরনের বই, যেমন ধরো তোমাদের পড়েছিলাম ম্যাকবেথ,
ম্যাকবেথ যদি আমার নাটকটা পড়ি, অরিজিনাল যেটা তোমাদের তো গল্প আকারে দিয়েছে, অরিজিনাল যদি নাটকটা পড়ি ওখানে প্রত্যেকটা লাইনের এক একটা বড় অর্থ রয়েছে, প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের ধরে ধরে অ্যানোটেশন ধরে ধরে পড়তে হয়। এই বইগুলোর অত্যন্ত ডিপার ইনার মিনিং রয়েছে। সেই ডিপার ইনার মিনিং যে বইগুলোতে রয়েছে সেইগুলোকে আমাদের চিউড অ্যান্ড ডাইজেস্টেড, মানে সেগুলোকে ভালো করে চিবিয়ে চিবিয়ে ভালো করে ওটাকে ডাইজেস্ট করতে হয়, শরীরে যাতে ওটা মানে হজমটা যাতে হয় সেটা করতে হয়, মানে সেই বইগুলোকে খুব ভালো করে আমাদের পড়তে হবে। আচ্ছা, সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স। দেখো এই যে থার্ড পার্ট অফ বুকস মানে থার্ড কাইন্ড অফ বুকস যেটা বলছে সেই বইগুলোর কথাই বলছে। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি, মানে ওগুলোর থেকেও যদি কিছু ডিপার বুক হয় তাহলে সেই বইগুলো মানে যেখানে ধরো হয়তো কোনো ডেপুটি বা কোনো বুকস বা কোনো হেল্প বা এক্সট্রাক্ট, মানে ধরো কিছু বইতে এমন হতেই পারে ধরো অন্য ল্যাঙ্গুয়েজে লেখা অথবা অন্য কোনো ভাষায় লেখা অথবা এমন ইংরেজিতে লেখা অথবা এমন বাংলাতে লেখা যেটা আমাদের নিজেদের পক্ষে বোঝা খুব অসুবিধে হচ্ছে। ধরো মাইকেল মধুসূদন দত্তের কিছু পড়ছো, সেটা যতটা শক্ত, অথবা ধরো শেক্সপিয়ারের ওল্ড ইংলিশ ধরো কেউ পড়ছে, সেখানে তোমার যদি এক্সট্রাক্ট না থাকে, অ্যানোটেশন না থাকে, লাইন বাই লাইন মিনিং গুলো না দেওয়া থাকে, তাহলে আমাদের পক্ষে ডাইরেক্ট ওইটা পড়া সম্ভব নয়, সে যে কোনো লেভেলের স্টুডেন্ট হোক না কেন। তো সেই বইগুলোর জন্য আমাদের ডেপুটির দরকার। ডেপুটি অর্থে কি, কোনো টিচার বা কোনো হেল্প বা কোনো গাইড বুক এইগুলো দরকার, বা কোনো এক্সট্রাক্ট এগুলো দরকার। But that would be only in the less important arguments and the meaning of sort of books. Else distilled books are like common distilled waters, flashy things. বলছে কিন্তু সেই যদি এক্সট্রাক্ট গুলো বা যে সেই যে হেল্পিং বুকগুলো বা গাইড বুকগুলো যেগুলো ওইগুলো পড়ার জন্য আমাদের কাজে লাগে, সেই বইগুলো যে খুব ভালো হবে বা সেগুলো যে একদম জেনুইন হবে, যে আমাদের অরিজিনাল অর্থটা ঠিকঠাক দিচ্ছে কিনা, সেটা যে হবেই এরকম কোনো মানে নেই। যেমন ধরো আমাদের ম্যাকবেথ যখন পড়তে হতো, ম্যাকবেথের কিছু ধরো পাবলিশারের কিছু বই পড়তে হতো যেখানে অ্যানোটেশন থাকতো, মিনিং গুলো থাকতো, কিন্তু সেইগুলো যে খুব জেনুইন বা যেগুলো যে খুব পারফেক্ট সেগুলো কিন্তু রাইটারের উপর ডিপেন্ড করতো। সেটাই উনি এত বছর আগে উনি বলে দিচ্ছেন যে কিছু বইকে খুব এক্সট্রাক্ট বা এগুলো দ্বারা পড়তে হয় ঠিকই, কিন্তু সেই এক্সট্রাক্ট বা ডেপুটিগুলো বা হেল্পিং বা গাইডিং বুকগুলো যে খুব ভালো হবেই বা সেগুলো যে খুব ভালো হবেই সেটার কোনো মানে নেই। যেমন ডিস্টিলড ওয়াটার, যেমন ধরো যে ওয়াটারগুলো আমরা ফিল্টার করে খুব ভালো ওয়াটার আমরা ইউজ করি, সেগুলো দেখতে হয়তো খুব সুন্দর, যে জলটা খুব সুন্দর লাগছে, কিন্তু তার যে দ্রব্যগুণ বা জলের যে গুণ, বিভিন্ন মিনারেলস যেগুলো আছে সেগুলো তো সেই সময় নষ্ট হয়ে যায়। সেই রকমই যদি আমি ম্যাকবেথকে নিজে না পড়ি, পরপর নিজে না করি, যদি হেল্পিং বুকটাই শুধু পড়ে নিই বা সামারিটাই শুধু পড়ে নিই, তাহলে ম্যাকবেথের যে অরিজিনাল অর্থ বা যে লাইন বাই লাইন অর্থগুলো বা লাইন বাই লাইন যে এত সুন্দর সুন্দর যে জিনিসগুলো শেক্সপিয়ার লিখেছে সেইগুলোর জিনিসগুলো আমরা খুঁজে পাবো না সেইগুলোতে। বোঝা গেল? তাহলে ডেপুটি বা হেল্প দিয়েই যে সবকিছু ভালো হবে এটারও কোনো মানে নেই। তখনকার দিনে অতদিন আগেও বেকন আমাদের সেটা বলে গেছে। ঠিক আছে, তারপর দেখো, রিডিং মেকেথ আ ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। আচ্ছা, রিডিং মানে কি? পড়া। পড়া কি বলছে? একটা ফুল ম্যান তৈরি করে। ফুল ম্যান মানে কি? একটা কমপ্লিট ম্যান তৈরি করে রিডিং, পড়ার মাধ্যমে। তারপর বলছে কনফারেন্স অ্যান্ড রেডি ম্যান, তাই তো? কনফারেন্স আর রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। কনফারেন্স মানে কি? কথোপকথন। কনফারেন্স কখন আমরা করি? ধরো কোনো তর্ক বিতর্ক বা কোনো সভা হচ্ছে যেখানে সবাই তার ওপিনিয়ন দিচ্ছে, সেইটা একটা রেডি ম্যান তৈরি করছে। কারণ আমাদের ইনস্ট্যান্ট কিছু ভেবে সেটা আমাদের বলতে হয়, এখানে আমাদের লেখার সময় নেই বা আগে থেকে প্রিপেয়ার করার কোনো সময় নেই, ইনস্ট্যান্টলি আমাদের সেটা বলতে হয়। সেই জন্য কনফারেন্স একটা রেডি ম্যান তৈরি করে, অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, এবং লেখনী মানে লেখা একটা এক্সাক্ট ম্যান তৈরি করছে। কারণ লেখার ক্ষেত্রে কি, আমাকে প্রথমে পড়তে হচ্ছে, তারপর বিবেচনা করতে হচ্ছে, তারপর পুরোটার বিষয় আমাদের লিখতে হচ্ছে। লেখা একটা কমপ্লিট ম্যান, একটা এক্সাক্ট পারফেক্ট ম্যান তৈরি করে। And therefore, if a man write little,
হি হ্যাড a need have a great memory। বলছে কেউ যদি কম লেখে তাহলে তার খুব ভালো মেমোরি দরকার। কারণ যদি তোমাদের আমি ধরো কোনো একটা আনসার বলে দিলাম, আনসারটা আমি শুধু বলে দিলাম, তোমরা শুনে নিলে, এবার তোমাদের যদি খুব ভালো মেমোরি থাকে তাহলে সেটা তোমাদের মনে থাকবে। কিন্তু তোমার যদি ভালো মেমোরি না থাকে তোমাকে কি করতে হবে, এটা লিখে নিতে হবে। সেই জন্য বলছি কেউ যদি কম লেখে তাহলে তার ভালো মেমোরির দরকার পড়ে। তারপর বলছে ইফ হি কনফার্ড লিটিল হি হ্যাড নিড হ্যাভ আ প্রেজেন্ট উইথ। বলছে সে যদি খুব কম কথোপকথন করে তাহলে তার প্রেজেন্ট উইথ দরকার। প্রেজেন্ট উইথ মানে কি? নিজের মধ্যে কি? নিজের মধ্যে যে ইনস্ট্যান্ট বুদ্ধিমত্তাটা দরকার। মানে কনফারেন্স করলে আমাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটে, কিন্তু তৎক্ষণাৎ বুদ্ধিটা যদি প্রয়োগ মানে জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে তবেই আমরা কম কনফার করলেও চলবে। আর যদি না থাকে সেটাকে বিকাশ ঘটানোর জন্য আমাদের বেশি বেশি করে কনফার করতে হবে। বোঝা গেল? তারপরে কি আছে, অ্যান্ড হি ইফ হি লিড লিটিল হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং টু সিম টু নো দ্যাট হি ডথ নট। মানে কি বলছে, কেউ যদি পড়ে কম তাহলে তার মধ্যে ওই প্রেজেন্ট কানিংটা দরকার, মানে সেই চালাকি করার ক্ষমতাটা দরকার, যে সে যখন তাকে প্রেজেন্ট করছে তখন সে যাতে তার সামনে যে ইন্টারভিউয়ার, ধরো যে ইন্টারভিউ নিচ্ছে যখন তুমি যদি ভালো করে পড়ে না যাও তুমি ইন্টারভিউ ভালো দিতে পারবে না। কিন্তু তোমার মধ্যে যদি সেই চালাকিটা থাকে সেইটা, তাহলে তুমি সেটা মেনটেন করে দিতে পারবে, যে তুমি বেশিই জানো সেটা ইন্টারভিউয়ারকে বুঝিয়ে দিতে হবে। তোমার মধ্যে সেই চালাকিটা থাকলে, বলছে সেই চালাকিটা যদি না থাকে তাহলে তোমাকে বেশি বেশি করে পড়তে হবে। আচ্ছা, হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, পোয়েটস উইটি অ্যান্ড দ্য ম্যাথামেটিক্স সাটেল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মরাল গ্রেভ, লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেম। আচ্ছা কি কি বলছে বলো একটু, তোমরা বলো। হিস্ট্রিজ কি বলছে? হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ মানে কি? জ্ঞানী। মানে ইতিহাস পড়ে আমরা জ্ঞান লাভ করি, কারণ আমরা পূর্ব জ্ঞানটা সবটা লাভ করছি। তারপর কি বলছে, পোয়েটস উইটি। পোয়েটস উইটি মানে কি? আমরা যখন পোয়েম পড়ি তখন আমাদের মধ্যে একটা কি বন্ধ হয়ে গেছে, যখন আমরা পোয়েম পড়ি আমাদের মধ্যে একটা বুদ্ধিমত্তার বিকাশ ঘটে। কেন বুদ্ধিমত্তার বিকাশ ঘটে? এটা একটু আপার লেভেলের ব্যাপারটা হচ্ছে, সেই সময় যখন তিনি লিখছিলেন তখন কিছু মেটাফিজিক্যাল পোয়েটসরা লিখছিল, তার আগে লিখছিল হচ্ছে তোমার রোমান্টিক এজের পোয়েটরা, যারা ধরো নেচারকে নিয়ে লিখতো। ওয়ার্ডসওয়ার্থ যেরকম তোমাদের পড়িয়েছিলাম, তারা নেচারকে নিয়ে লিখতো, বিভিন্ন বিষয়কে নিয়ে লিখতো। কিন্তু সেই সময় কিছু মেটাফিজিক্যাল পোয়েটের জন্ম নিয়েছিল, যারা বুদ্ধিমত্তা রিলেটেড বা কিছু এমন কিছু জিনিস লিখতো যেটা আমাদের উইটকে আরো বিকশিত করতে পারে। এতটা আমি ডিটেলটা বলছি না ওই বিষয়গুলো, তো সেই জন্য উনি বলছেন যে পোয়েটস উইটি। তারপর দেখো, বাট মেবি রট, উইট মানে বুদ্ধি। দ্য ম্যাথামেটিক্স সাটেল, দ্য ম্যাথামেটিক্স সাটেল, ম্যাথামেটিক্স মানে কি? ম্যাথ। ম্যাথ আমাদের সাটেল করে, অর্থে কি? হ্যাঁ, গণিত আমাদের সাটেল করে, মানে আমাদের নলেজকে সাটেল করে। কারণ দেখো, আমরা যখন ম্যাথামেটিক্স সলভ করছি, ম্যাথামেটিক্স সলভ করতে গেলে আমাদের নিখুঁত বিষয়গুলোকে মেনটেন করে তো ম্যাথ করতে হয়, নাহলে তো ম্যাথ ভুল হয়ে যাবে। সেই জন্য সাটেলটি অর্থাৎ নিখুঁত ব্যাপারটা আমাদের মধ্যে নিয়ে আসে ম্যাথামেটিক্স। ন্যাচারাল ফিলোসফি ডিপ, জেনারেলি আমরা জানি যে দর্শন পড়লে মানুষের মধ্যে ডিপ নলেজ বৃদ্ধি পায়, অর্থাৎ ভিতরের যে ইনার মিনিং বা ইনার নলেজ সেটা আমাদের বৃদ্ধি পায়। তারপর কি বলছে, মরাল গ্রেভ। আচ্ছা মরাল মানে কি? বলো বলো। নীতিকথা বা কোনো রিলিজিয়াস কোনো জিনিসপত্র, সেই রিলিজিয়াস যে পড়াশোনা সেইগুলো আমাদের মধ্যে গ্রেভ অর্থাৎ সিরিয়াসনেসকে বৃদ্ধি ঘটায়। আর কি বলছে, লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেন্ট। আচ্ছা লজিক অ্যান্ড রেটরিক মানে কি? তোমাদের একটা রেটরিক্যাল ফিগার্স পড়েছিলাম, যেমন ধরো মেটাফর, এইগুলো যেগুলো জিনিসগুলো, যে অলংকার বা লজিক এবং রেটরিক যে জিনিসগুলো আমাদের টেক্সটের মধ্যে থাকে সেইগুলো যদি আমরা পড়ি, মানে কিছু তো ছিল আমাদের, যেমন ধরো
কিছু গ্রিক ফিলোসফাররা কিছু বলে গিয়েছিল, সেই জিনিসগুলো আমরা তুলে ধরে বিভিন্ন রকম অ্যানালিসিস করি। যদি এই জিনিসগুলো পড়ি, যেগুলো মিথ যেগুলো, সেগুলো যদি আমাদের পড়ি, তাহলে আমাদের কন্টেন্ট অর্থাৎ কমিউনিকেশন করার জিনিসটা বৃদ্ধি পায়, অর্থাৎ তর্ক বিতর্ক এই সমস্ত জিনিসগুলো বৃদ্ধি পায়। রেটরিক মানে ওই যে রেটরিক্যাল ফিগার্স, মেটাফর, সিমিলি, এই যে জিনিসগুলো, অর্থাৎ বাক্যের মধ্যে যে অলংকারগুলো আছে সেইগুলো। আচ্ছা দেখো, অ্যাবিউন স্টাডিয়া ইন মোরেস মানে কি বলছে? স্টাডিজ মেক ক্যারেক্টার। এটার মানে হচ্ছে স্টাডিজ মেক ক্যারেক্টার, অর্থাৎ পড়াশোনা আমাদের মধ্যে চরিত্র গঠন করতে সাহায্য করে। নে দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রট আউট by feet studies like as disease of the body may have appropriate exercises। বলছে হয়তো আমাদের বুদ্ধিমত্তার মধ্যে কোনো নেই, মানে কোনো কিছু ইম্পেডিমেন্ট নেই, অর্থাৎ প্রতিবন্ধকতা নেই। যদি আমাদের বুদ্ধিমত্তার মধ্যে হয়তো আমাদের মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই, কিন্তু যেটুকুও থাকবে, অর্থাৎ বুদ্ধিমত্তার ধর বিকাশ না ঘটছে বা যদি এটা না হয়, তখন আমরা পড়াশোনার মাধ্যমে সেই বুদ্ধিমত্তার যে প্রতিবন্ধকতা সেটাকে আমরা দূর করতে পারি একমাত্র পড়াশোনার মাধ্যমে। তার মানে ধরো যদি কেউ পড়াশোনা করছে অথচ তার মধ্যে ধরো বুদ্ধিমত্তার বিকাশ ঘটছে না, তাকে আরো বেশি করে আরো বিভিন্ন জিনিস পড়তে হবে যাতে তার মধ্যে বুদ্ধিমত্তার যে প্রতিবন্ধকতাটা সেটা দূর হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা তারপর দেখো কি বলছে, বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেন, শুটিং ফর লাংস অ্যান্ড ব্রেস্ট, জেন্টাল ওয়াকিং ফর দ্য স্টমাক, রাইডিং ফর দ্য হেড অ্যান্ড দ্য লাইক। বলছে এই যে বোলিং, বোলিং অর্থে কি বলো? বল করা অর্থে, বল মানে তখন তো আর ক্রিকেট খেলা ছিল না, হ্যাঁ 1625 সালে কি ক্রিকেট খেলা ছিল? বোলিং তো আরো অনেক ধরনের হয়। বোলিং মানে কোনো কিছু হয়তো ছোঁড়া, বল ছুঁড়ছে, এইটাকে বলা হচ্ছে। এবার বোলিং শুধু ক্রিকেটে হয় বলে তা না, বোলিং অনেক কিছুতে হয়। বোলিং ধরো তোমার ওই যে খেলাটাকে বলে বেসবল, বেসবল খেলাতেও বোলিং হয়। ঠিক আছে? বিভিন্ন ধরনের খেলা, অর্থাৎ বল যে ছোঁড়া সেটা আমাদের স্টোন রেঞ্জ, অর্থাৎ যে স্টোন পাথর এইগুলোকে ঠিক করতে সাহায্য করে। মানে এই ধরনের এক্সারসাইজ যদি বোলিং আমরা করি তাহলে এগুলোকে ঠিক করতে সাহায্য করে, ন্যাচারাল প্রসেস। তারপর বলছে কোথায় গেল, শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট। শুটিং করলে আমাদের লাংস অ্যান্ড ব্রেস্ট এগুলো মধ্যে সুধার হয়, মানে এগুলো আরো ভালো হয়। আর কি বলছে, জেন্টাল ওয়াকিং ফর দ্য স্টমাক, অর্থাৎ যদি আমরা সাধারণভাবে একটু হাঁটাচলা করি সেটা আমাদের স্টমাকের জন্য ভালো। অর্থাৎ যখন আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের হয়তো খাওয়া দাওয়া করার পরে একটু জেন্টাল ওয়াকিং করে নিলাম, তাহলে আমাদের স্টমাক ভালো থাকে, খাওয়া দাওয়াটা হজম হয় ভালো, এইগুলো। তারপর কি বলছে, হ্যাঁ, রাইডিং ফর দ্য হেড অ্যান্ড দ্য লাইক। রাইডিং মানে কি? তখনকার দিনে রাইডিং কি ছিল? ঘোড়ায় চড়া। ঘোড়ায় চড়া সেটা আমাদের মাথার জন্য ভালো। কেন মাথার জন্য ভালো? কেন ধরো মাথায় একটু হেডেক হচ্ছে, কোনো কারণে স্ট্রেসড হয়ে গিয়ে মাথায় হেডেক হচ্ছে, তখন আমরা যদি কোনো ধরো বাস বা ট্রেন বা কোনো কিছুতে একটু জানলার ধারে সিট নিয়ে আমরা ঘুরে এলাম, তখন দেখবে আমাদের মাথার যে স্ট্রেসটা সেটা কেটে যায়। সেরকম তখনকার দিনে তো একমাত্র ঘোড়া ছিল, সেই ঘোড়ায় চড়লে, যদি একটু ঘোড়ায় চড়ে এলো তখন তাদের মাথার যে স্ট্রেসটা সেটা একটু কমে যেত। ঠিক আছে? অ্যান্ড দ্য লাইক, এরকম আরো অনেক কিছু। আচ্ছা তারপর কোথায়, সবসময় হারিয়ে যাচ্ছে কেন আমার? সো ইফ আ ম্যানস উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথামেটিক্স। আচ্ছা, ম্যানস উইট বি ওয়ান্ডারিং, ওয়ান্ডার মানে কি? ওটা WON, এটা WAN, এটা হচ্ছে ঘুরে বেড়ানোকে বলা হয় তো ওয়ান্ডার। ওয়ান্ডার বলছে ম্যানস উইট বি ওয়ান্ডারিং, মানুষের বুদ্ধিমত্তা যদি ঘুরে বেড়াচ্ছে, এটার অর্থটা কি বলতে চাইছে বলো? না, ওটা বলছে না তো। মানুষের বুদ্ধিমত্তা ঘুরে বেড়াচ্ছে মানে কি, মানুষ কনসেন্ট্রেট করতে পারছে না, অর্থাৎ মানুষের মধ্যে যদি কনসেন্ট্রেশন পাওয়ার লুজ হয়, অর্থাৎ ধরো
কোনো কিছু বিষয় ধরো আমি পড়াচ্ছি, তোমরা যেমন কনসেন্ট্রেশন লুজ করছো, সেরকম কনসেন্ট্রেশন যদি লুজ হয়ে যায়, অবশ্যই যদি কনসেন্ট্রেশন লুজ হয় বা যদি একটা বিষয় যদি তার কনসেন্ট্রেশন না থাকে, তখন তাকে ম্যাথামেটিক্স করতে হবে। অর্থাৎ কোনো মানুষের যখনই কনসেন্ট্রেশন লুজ হচ্ছে বা এদিক ওদিক মাথা চলে যাচ্ছে, তখন অ্যাটেনশন চলে যাচ্ছে, তখন আমাদের কি হচ্ছে ওই দেখো ওই রকম কনসেন্ট্রেশন লুজ, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের ম্যাথামেটিক্স করতে হয়। অর্থাৎ ম্যাথামেটিক্স যদি আমরা ম্যাথ সলভ করি, তখন কনসেন্ট্রেশনটা চট করে চলে আসে। কেন ম্যাথামেটিক্স সলভ করলে চট করে চলে আসে? কারণ যখন আমরা ম্যাথ সলভ করি, তখন আমরা অ্যাটেনশন দিয়ে করি কোনো কিছু, যতক্ষণ না মিলছে আমরা ততক্ষণ চেষ্টা করি ওটা সলভ করার, ফলে অ্যাটেনশনটা ম্যাথ করলে বৃদ্ধি পায়। তারপর কি বলছে দেখো, for in demonstration if his wit be called away never so little he must begin again। বলছে for in demonstration if his wit be called away never so little, বলছে তার যদি উইটটা ওরকম ভাবে চলে যদি যায় বা খুব কম যদি উইট থাকে, তাহলে আবার তাকে নতুন করে শুরু করতে হবে। অর্থাৎ কোনো কিছু বিষয়ে যদি নলেজ আমার কম থাকে, তাহলে আমাদের পুরো বিষয়টাকে আবার ভালো করে পড়াশোনা করতে হবে, তবে আমাদের নলেজটা বৃদ্ধি পাবে। If his wit be not apt to distinguish or find differences, let him studies the school main। অর্থাৎ কি বলছে, যদি কারোর বুদ্ধিমত্তা, ধরো কোনো একটা সিমিলার অবজেক্ট, সিমিলার জিনিস, একই ধরনের জিনিস, যদি আমি তাদেরকে পার্থক্য না করতে পারি, ধরো দুটো জিনিস তার মধ্যে আমি পার্থক্য করতে পারছি, ধরো দুটো মানুষ দাঁড়িয়ে আছে একই রকম দেখতে, আমি কারোর নামটা বুঝতে পারছি না, চিনতে পারছি না, এরকম কোনো কাজের মধ্যে যদি আমি পার্থক্য না খুঁজে বার করতে পারি, তাহলে তাদেরকে স্কুলম্যানদের পড়তে হবে। স্কুলম্যানদের অর্থে কি? স্কুলের ছাত্রছাত্রী না, না, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, অর্থাৎ পুরনো যে সমস্ত শিক্ষাবিদ বা এইগুলো তাদেরকে পড়তে হবে। অর্থাৎ তাদের যে জ্ঞান বা তারা যে নলেজ আমাদের দিয়ে গেছে বিভিন্ন বই বা লিখে বিভিন্নভাবে, সেইগুলোকে পড়তে হবে। দার্শনিকদের পড়তে হবে, এই মিথোলজিস্টদের পড়তে হবে, এইদের পড়তে হবে, ঠিক আছে, ওদেরকে স্কুলম্যান বলা হয়। না, এখানে নয় এটা। ফর দেয়ার সাইমিনি সেক্টরস, ফর দেয়ার সাইমিনি সেক্টরস মানে কি? ফর দেয়ার সাইমিনি সেক্টরস অর্থাৎ ফিলোসফার, দার্শনিক, এদেরকে স্কুলম্যান বলা। এবার বলো ফর দেয়ার সাইমিনি সেক্টরস মানে কি? মানে যারা চুলচেরা বিশ্লেষণ করতে পারে, অর্থাৎ কোনো কিছু বিষয়ে যারা বিশ্লেষণ করতে পারে, যারা যে কোনো পার্থক্য, ধরো লাইফের যে সমস্ত প্রবলেম সেগুলোকে নিয়ে যারা ডিল করে, যেগুলোকে লাইফের যে সমস্ত প্রবলেমকে নিয়ে যারা ডিল করে, যারা সেগুলোর মধ্যে বিশ্লেষণ করতে পারে, তাদেরকে পড়তে হবে। তাদেরকে পড়লে আমাদের মধ্যে ওই বিশ্লেষণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে, তাই তো? আচ্ছা, সাইমিনি সেক্টরস মানে তাহলে কি বললে? চুলচেরা। If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's case। আচ্ছা, এখানে কি বলছে? If he not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, বলছে কোনো কিছু বিষয় যদি কেউ বিশ্লেষণ না করতে পারে বা কোনো কিছু বিষয় প্রমাণ বা কোনো কিছু বিষয় অন্য একটা বিষয়ের সাথে কানেকশন বা ইলাস্ট্রেট বা বিশ্লেষণ না করতে পারে, তাহলে তাদেরকে লয়ার্স কেস পড়াতে হবে। মানে লয়ারদের যে কাজকর্ম সেইগুলোকে পড়াতে হবে। কেন? কারণ লয়ার্সরা কি করে, কোনো কিছু বিষয় যখন তাদের কাছে কেস আসে, তখন সেগুলোকে বিশ্লেষণ করে তাদের যে মানে কি কারণে ঘটেছে কোনো কিছু বা সত্যিটা তারা জানার চেষ্টা করে বা সেটা বের করে। সেইটা করার জন্য আমাদের লয়ার্সদের কেসগুলো পড়তে হবে। অর্থাৎ কোনো কিছু বিষয়ের একদম নিগুড় অর্থ খুঁজে বার করার জন্য, ভিতরে ঢোকার জন্য, সেটার জন্য আমাদের লয়ার্সদের কেস পড়তে হবে। আর স্কুলম্যানদের পড়তে হবে, যারা ফিলোসফার, যারা দার্শনিক, তাদেরকে পড়তে হবে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট। মানে প্রত্যেকটা মনের যে ডিফেক্ট বা প্রত্যেকটা মনের যে
প্রবলেম সেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা সলিউশন আছে, যেগুলো আমাদের বেকন দিয়েছে। প্রত্যেকটা জিনিসের সলিউশন আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে।